হ্যালো ভিউয়ার্স, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাসটা হচ্ছে এসএসসি ব্যাচ 26-27 এদের জন্য। কিন্তু তারপরেও নবম দশম শ্রেণীর প্রত্যেকটা শিক্ষার্থীদের জন্য আজকের পর্বটা খুবই ইম্পর্টেন্ট। সো আমরা অধ্যায় শুরুতে অনেক বেসিক জানতে হয়, অনেক সূত্র জানতে হয়। তারই ধারাবাহিকতা নিয়ে আমরা পরিসংখ্যান অধ্যায়ের এখানে 8টা সূত্র নিয়ে আসছি। সো 8টা সূত্র আমরা এখানে ভেঙে ভেঙে দেখাবো এবং বেসিক এখানে আমি স্ট্রং করে দেবো। সো বেসিক ভালো বুঝতে পারলে তুমি কিন্তু ভালো অঙ্ক পারবা। সো এই অধ্যায়ের কয়েকটা পর্ব বা জাস্ট 5টা টাইপ করলেই তুমি এই অধ্যায়টা একেবারে 25+ মার্ক ক্যারি করতে পারবা। সো এই পর্বগুলোকে তুমি কোনোভাবেই তুমি স্কিপ করবা না, সবগুলো পর্ব সো কেয়ারফুলি দেখবা এবং সুন্দরভাবে টপিকগুলো দেখার পর তুমি খাতাগুলো নোট ডাউন করবা। সো লেটস স্টার্ট। দেখো, আমরা পরিসংখ্যান অধ্যায়ের ফার্স্ট অফ অল আমরা পরিসংখ্যান আমরা একেবারে ষষ্ঠ থেকে অর্থাৎ পঞ্চম শ্রেণী থেকে আমরা পরিসংখ্যান করে আসছি। সেখানে আমরা গড় নির্ণয় বিষয়বস্তুগুলো একদম ছোটখাটো যে অঙ্কগুলা ম্যাথগুলো করেছি 6-এ 7-8-এ। ঠিক আমরা নবম দশম শ্রেণীতে জাস্ট ওরকম ব্যাচ, কিন্তু একটু একটু ডিফিকাল্ট করে তোমাকে যেই সূত্রগুলো এখানে প্রেজেন্ট করতেছি, দেখা গেছে কি আগের অনেকগুলো সূত্রই তুমি সূত্রগুলোর সাথে তুমি পরিচিত। সো আজকে নতুন নতুন আমরা সব মিলেই আমরা এই 8টা সূত্র পড়তে পারলেই পরিসংখ্যান অধ্যায়টা একেবারে আমাদের নক্য চলে আসবে। তো দেখো, প্রথম সূত্রটা হচ্ছে পরিসর। তুমি পরিসর সূত্রের সাথে আগে থেকে পরিচিত। সো ধরো একটা তথ্যপত্র দেওয়া থাকবে, হ্যাঁ, এই উপাত্তগুলো দেওয়া থাকবে, ওই উপাত্তগুলোর সংখ্যার ভিতরে একটা সর্বোচ্চ সংখ্যা একটা সর্বনিম্ন সংখ্যা দেওয়া থাকবে এবং সর্বোচ্চ আর সর্বনিম্ন সংখ্যাটা হচ্ছে কি, আমরা সবাই সবচেয়ে বড় সংখ্যা কথাটা চিনি যে সবচেয়ে বড় সংখ্যা কি। আমি তোমাকে 10টা সংখ্যা বলি, 10টা সংখ্যার মধ্যে যদি বলি সবচেয়ে বড় সংখ্যাটা কি, সেটা হচ্ছে সর্বোচ্চ সংখ্যা। তোমাকে যদি 10টা সংখ্যা দিই, 10টা সংখ্যার মধ্যে যদি বলি সর্বনিম্ন সবচেয়ে ছোট সংখ্যাটা কি, সেটা হচ্ছে সর্বনিম্ন সংখ্যা। সো এই দুইটা জিনিস তুমি যদি আইডেন্টিফাই করতে পারো, সো তুমি এখানে পরিসর বের করতে পারবে একবার ইজিয়েস্ট ওয়েতে। সো সর্বোচ্চ সংখ্যা থেকে সর্বনিম্ন সংখ্যা বাদ দিলে +1 করলে তুমি পরিসর পেয়ে যাবা। দেখো, মনে করো আমি যদি বুঝাই 1 নম্বরটাকে, সো সর্বোচ্চ সংখ্যা ধরো সিম্পল 55। সো এখানে আমরা জাস্ট কি বের করবো, পরিসর। সো পরিসর ইকুয়াল টু সর্বোচ্চ সংখ্যা মাইনাস ধরো সর্বনিম্ন সংখ্যা 23 প্লাস কত 1। 55 থেকে 23 বাদ দিলে তুমি বিয়োগ করো, 5 থেকে 3 গেলে কত 2, 5 থেকে 2 গেলে সো মেবি 2। ওকে, হ্যাঁ ঠিক না, 5 থেকে 3 গেলে 2, সো 5 থেকে 2 গেলে 3, সরি 5 থেকে 3 গেলে 2। তো আমরা টোটালটা যোগ করলে কি হয়, 32 আর 33 যোগ করলে তো 55। তো আমরা এটা বিয়োগ করলে যেটা পাবো সেটার সাথে 1 যোগ করবো, কত 33। এটা হচ্ছে আমাদের পরিসর, এটা হচ্ছে আমাদের কি পরিসর। সেম ভাবে যখন তুমি শ্রেণীর সংখ্যা নির্ণয় করবা বা সারণীর সংখ্যা নির্ণয় করবা, তখন তোমাকে পরিসর বাই শ্রেণী করতে লাগবে। সো পরিসর কিন্তু তুমি যদি বের করতে পারো, তুমি কি জিএস ওয়েতে শ্রেণীর সংখ্যা বের করতে পারবা। দেখো, শ্রেণীর সংখ্যা, সো শ্রেণীর সংখ্যা যখন বের করতে বলবে, ধরো পরিসর কত 33। সো 33 যদি আমরা শ্রেণীভিত্তিক দ্বারা ভাগ করি, অনেক সময় দেখবা প্রশ্নের ভিতরে তোমার ডিরেক্ট শ্রেণীভিত্তিক দিয়ে দেবে, বলবে শ্রেণী ব্যবধান 5 ধরে বা শ্রেণী ব্যবধান 5 ধরে, শ্রেণী ব্যবধান 10 ধরে বা শ্রেণী ব্যবধান 10 ধরে, এরকম কথাটা বললেই তুমি ধরো এখানে শ্রেণী ব্যবধান ধরো 5 ধরলাম, যা যা থাকে তা দ্বারা ভাগ করলে যেটা আসবে সেটা হচ্ছে আমাদের শ্রেণীর সংখ্যা। সো এখানে বিষয়টা হচ্ছে এরকম, এখানে ধরো আমি 33.5 কে যখন ভাগ করবো, এই মুহূর্তে ক্যালকুলেটর প্রয়োজন ছিল, যাই হোক তুমি ভাগ করলে ধরো সিম্পল এরকম পাইলা, ধরো 5.7 পাইলা। এখন এটাকে আমি কি লিখতে পারি, আচ্ছা যাই হোক, আরো 530 ধরো 6, 530 তো ধরো 6 দশমিক সামথিং পেজ পাচ্ছ, ধরো 6.7 পাইছো, 6.7। তাহলে এটাকে আমরা প্রায় কি ধরে নিব, 60টি ধরে নিব, কারণ 6 এর উপরে থাকলে 60টি, ধরো 5 এর উপরে আছে 5.3, তাহলে এটা আমরা 6টি ধরে নিব, অর্থাৎ প্রায়টা ধরে নেব, সর্বোচ্চটা ধরে নেব। এভাবে কিন্তু আমরা শ্রেণী সংখ্যা বের করে নিব। তো তারপর যদি আমরা দেখি শ্রেণী মধ্যমান, দেখো একটা শ্রেণী যদি তুমি দেখো, আমরা যখন শ্রেণী মধ্যমান বের করব, ধরো সিম্পল ধরো 31 থেকে 40 একটা শ্রেণী ভিত্তিটা আছে, এটা থেকে যদি তোমাকে যদি শ্রেণী মধ্যমান বের করতে বলে, তাহলে তুমি এটা কি করবা, জাস্ট 31 প্লাস 40 ভাগ কত 2, এটা ভাগ করবা, 31 আর 40 যোগ করলে কত, জাস্ট 71 ভাগ কত 2। এটা কিন্তু ধরো শ্রেণী মধ্যমান, শ্রেণী মধ্যমান ওখানে লেখা আছে, জাস্ট আমি তারপর লিখে দিলাম
শ্রেণী মধ্যমান ইকুয়াল টু, সো এটা যোগ করলে 71, 71 দুইটা ভাগ করলে কত 35.5, এটা হচ্ছে আমাদের শ্রেণী মধ্যমান। সো আই হোপ ক্লিয়ার। ওকে, তারপরে মদ্যক। সো মদ্যকের সূত্র তোমরা সবাই একেবারে ষষ্ঠ শ্রেণী থেকেই শুনে আসছো, সেটা হচ্ছে মদ্যক n+1/2 তম পদ। দেখো এখানে বলছি উপাত্তের সংখ্যা বিজোড় হলে, যখন উপাত্তের সংখ্যা ধরো আমাদের উপাত্তের সংখ্যা আছে ধরো 11টা, সো 11টা যদি উপাত্তের সংখ্যা হয় তাহলে n এর মান ধরো সিম্পল আমরা এখানে কত ধরবো, ধরো এখানে 4 নাম্বারটা বুঝেছি আমরা। সো 4 নাম্বারে ধরো n ইকুয়াল টু হচ্ছে তোমার 11, তাহলে আমরা যদি মদ্যক বের করি জাস্ট কি লিখবো, n এর মান যেহেতু 11 তাহলে আমরা কি লিখবো n+1 মানে কি বাই 2, তো n এর মান হচ্ছে কত 11, 11+1/2, তাহলে 11 একটা যোগ করলে কত 12, 12/2, তাহলে যখন ভাগ করি বা কাটাকাটি করি 6, এই 6 তম পদটা হচ্ছে আমাদের মদ্যক। এরকম যেই উপাত্তগুলো থাকবো এগুলো যখন আমরা উপাত্তগুলো যখন বিন্যস্ত করব, মানে ছোট থেকে বড় দিকে ক্রমানুসারে সাজাবো, তখন আমরা একটা দুইটা করে যখন ষষ্ঠতম পদে যাব, ওই ষষ্ঠতম পদে হচ্ছে আমাদের কি মদ্যক। সো এটা দেখো মনে কর সিম্পল, আমরা 2, 3, 5, 7, 8 এরকম ডট ডট, ধরো কততম বা দিলাম কত 9, 9, সো ডট ডট 1তম 2তম 3তম 4তম 5তম 6তম, এই 6তম হবেই মদ্যক। এরকম করে আমরা বের করে দেবো, যেহেতু এগুলো এমসিকিউ আকারে আসবে তুমি দেখবা এগুলা ইজিলি তুমি পারবা যদি এখন বেসিকটা বুঝতে পারো। সো তারপরে 5 নাম্বারটা হচ্ছে কি, 5 নাম্বারটা হচ্ছে তোমার মদ্যক, তাও যদি n এর মান যদি আমাদের জোড় সংখ্যা হয়, সাপোজ সিম্পল n এর মান ধরো 12 পাইলাম, যে 12টা সংখ্যা পাইছি বা 20টা পাইছি, হ্যাঁ, বা 30টা পাইছি, তখন আমাদের জাস্ট ওই n এর মানটা কি মদ্যক বের করার সময় কি করব, মদ্যক n/12 না, সো আমরা কি লিখবো 12/2। দেখো n/2 মানে কি 12/2 তম যোগ প্লাস কি লিখবো 12/2 প্লাস কত 1, এটা ভাগ করার পর 1 দ্বারা যোগ করতে হবে এততম পদ। সো বানিসের সূত্রের কত 2, তো আমরা এটা কাটাকাটি করলে এখানে পাই 6, এখানে পাই 6, 6 আর একে যোগ করলে অর্থাৎ আমরা 6তম অর্থাৎ 6তম আর হচ্ছে 7তম, 7তম কি দুইটার যোগফল 6তম এবং 7তম পদের যোগফল যোগ করে আমরা 2 দিয়ে ভাগ করলে যেটা পাবো সেটা হচ্ছে আমাদের মদ্যক। সো আশা করি তোমরা বুঝতেই পারতেছো আমাদের মদ্যক গুলো আমরা আলোচনা করতেছি, যে আসলে যখন আমরা বেসিক ম্যাথ গুলো করবো তখন কিন্তু বুঝতে পারবো আরো ক্লিয়ারলি। সো তারপরে মদ্যকটা হচ্ছে এটা আমাদের সারণীর ক্ষেত্রে ইউজ করব। সারণীর ক্ষেত্রে যখন এল এর মান মদ্যক শ্রেণী কি নিম্নসীমা n/2, n হচ্ছে গণসংখ্যা মোট গণসংখ্যা, সো fc মানে কি আমাদের যখন আমরা ক্রমযোজিত গণসংখ্যা নির্ণয় করব মদ্যক নির্ণয়ের জন্য, তখন সবচেয়ে বড় যে শ্রেণীতে আমাদের মদ্যক শ্রেণী অবস্থিত ওই শ্রেণীর পূর্ববর্তী ক্রমযোজিত গণসংখ্যা হচ্ছে fc। এগুলো নোট করে রাখো, আমি যেগুলো বলতেছি। s হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, যেটাই বলা শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধান যেমন আমি যদি বলি 11 থেকে 20 এর মধ্যে যেটা পার্থক্য সেটা হচ্ছে 10, যেমন 11 থেকে তুমি যদি সংখ্যা গণ 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20 10টা সংখ্যা হয়, এই জন্য এস এর মান হচ্ছে 10, আর এসটা হচ্ছে শ্রেণী ব্যবধান বা শ্রেণী ব্যাপ্তি, আমরা যেটাই বলি না শ্রেণী ব্যবধান। তারপর fm টা হচ্ছে কি গণসংখ্যা, সর্বোচ্চ গণসংখ্যাটাকে আমরা এখানে নিতে হবে fm। তারপর গড়ের সূত্র তোমরা জানো, এই হচ্ছে অনুমিত গড়। তারপর সামেশন, আচ্ছা অনেকে জানে না সামেশন মানে হচ্ছে কি, এটা মনে রাখবা সামেশন, সো বাংলা লিখে দিলাম সামেশন। সামেশন মানে হচ্ছে যোগ, সামেশন মানে কি যোগ। সো এখানে আমাদের বলছে এফ আই, এই কথাটা বলছে এফ আই মানে কি গণসংখ্যা, এটা মনে রাখবা এফ আই মানে কি গণসংখ্যা। সো তারপরটা হচ্ছে ইউআই, এটা মনে রাখবা, এফটা এফ এর নিচে পাশে যে আইটা দিবা ছোট করে এখানে ছোট হাতের আই বসাইবা, সো ইউটার নিচে আইটা ছোট হাতের বসাইবা। সো ইউআই হচ্ছে কি দাব বিচ্যুতি, দাব বিচ্যুতি, এটাকে আমরা ডিটেলে আলোচনা করবো, দেখবো অঙ্ক করতে গেলে আমরা একেবারে ভেঙে ভেঙে দেখাবো দাব বিচ্যুতি। তারপর হচ্ছে এখানে এসটা তোমরা আগেই জানো, এটা হচ্ছে জাস্ট শ্রেণী ব্যবধান। সো এনটা হচ্ছে মোট গণসংখ্যা, এর হচ্ছে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, আগেটা ছিল কি এল মধ্যক শ্রেণীর নিম্ন সীমা, এখন f1 f2 এগুলো কি বিষয়টা দেখো। f1 হচ্ছে বিষয়টা হলো এরকম, যখন f1 বের করবো তখন আমরা
সর্বোচ্চ যে গণসংখ্যা থাকবে তার পূর্বের গণসংখ্যাটাকে আমরা বিয়োগ করব। সো f1 বের করব, তারপর সর্বোচ্চ গণসংখ্যাতে পরের গণসংখ্যাটা বিয়োগ করে f2 পাবো। তো এইভাবে কিন্তু আমরা f1 f2 পাবো। এই হচ্ছে ব্যবধান, শ্রেণী ব্যবধান, যেটা একটু আগে আমি দেখিয়েছিলাম। সো পুরো বেসিকটা হচ্ছে এই। তুমি যদি আসলেই ক্লাসটা একদম সো কেয়ারফুলি না দেখে থাকো, আবার পিছন থেকে টেনে টেনে দেখো, দেখবে ক্লাসগুলো কিন্তু তুমি যদি বারবার দেখার চেষ্টা করো, দেখবা তোমার মাথার ভিতরে এগুলা গেঁথে যাবে। আসলে বিষয়বস্তুটা হচ্ছে কি, আমাদের এই সূত্রগুলো আগে ফার্স্ট অফ অল তোমাকে মুখস্থ রাখতে হবে। একেবারে লিখে পড়ার টেবিলে টাঙিয়ে রাখবা এবং দেখবা আসলে এটা কি এটা কি এটা কি, এরকম ভাবে সুন্দরভাবে সূত্রগুলো একেবারে ঠোঁটের আগায় ঠোঁটাস্থ থাকতে হবে। আমি দেখার জিজ্ঞাসার সাথে সাথে কোনো টিচার তোমাকে জিজ্ঞেস করে তুমি কিন্তু ইজিলি বলতে পারবা। সো এইভাবে তুমি গুছিয়ে পড়াশোনা করলে ইনশাল্লাহ তুমি এই অধ্যায় থেকে দেখবা, এই অধ্যায় থেকে 25+ তুমি ইনশাল্লাহ কমন পাবা। কিভাবে দেখো, দুইটা সৃজনশীল এখান থেকে পাবা, দুইটা সৃজনশীলে 20 মার্ক। দেখো আমি বুঝিয়ে দিই, দুইটা সৃজনশীলে দেখবা 20 মার্ক। সো দুইটা সৃজনশীলে যদি 20 মার্ক হয়, দেখবা এখান থেকে দুইটা সংক্ষিপ্ত আসবে, দুইটা সিকিউ আসবে, দুইটা এসকিউআই, তাহলে কত 4 মার্ক। দেখো এখানে 24 কিন্তু হয়ে গেছে। এখন এখান থেকে এমসিকিউ আসবে না, তাহলে এখান থেকে 3 থেকে 4টা আসতে পারে। দেখবে ওভারঅল আমি বুঝতে পারতেছি এখান থেকে 25+ মার্ক তুমি কমান পাচ্ছ। দেখবে পাস করতে কত মার্ক লাগে ভাইয়া, বলো বলো বলো, রিটিন পাস করতে বেশি লাগে? তুমি এই অধ্যায়টা করলেই রিটিন পাস হয়ে যায়। তাহলে চিন্তার কিসের কারণ বলো? তুমি কিন্তু ভালো করতে হবে যে কোনো ওয়েতে, তুমি কিন্তু গণিত পরীক্ষা পাস করতে হবে। পাস করা একেবারে ইজি, একেবারে ইজি, একেবারে ইজি। দেখবে মাত্র 2টা অধ্যায় করলেই পাস করা যায়, কিন্তু আমরা এমসি করার জন্য 2 থেকে 3টা 4টা 5টা অধ্যায় আমাদেরকে দেখতে হয়, কারণ রিস্ক মুক্ত থাকার জন্য আমরা দেখতে হয়। আদার্স রিটেনে পাস করা একেবারে ইজি। দেখবা ভাইয়া, আমার ক্লাসগুলো তো ধারাবাহিকভাবে দেখো, দেখবা আসলেই আমার কথাটা প্রমাণ পাবা তুমি। ওকে, থ্যাংকস।